শুয়ে পড়ে না থেকে একটু বাজারের দিকে যাও না, যাও। কাল কি রান্না করে মহারাজকে খাওয়াবে কিছু ঠিক করলে? না গিন্নি, ওই রান্না বান্না আমার দ্বারা হবে না, আর ওসব চাপ নিয়েও কোনো লাভ নেই। তা মহারাজের মাথায় রান্নার পরীক্ষা নেওয়ার ভূতটাকে ঢোকালো শুনি, নিশ্চয় মন্ত্রী। এইটা তো ভেবে দেখিনি। এইটা তুমি একটা কাজের কথা বলেছ। মহারাজের মাথায় কে ঢোকালো রান্নার ভূত? আমি বাজারের দিকে যাই গিন্নি। আবার কালকের রান্নার কি হবে? কেন, তুমি তো আছো, তুমি রান্না করবে, আর ওটা আমি নিজের রান্না বলে মহারাজের কাছে চালিয়ে দেব। বলি, মহারাজ তো আর বাড়ি এসে দেখতে যাচ্ছেন না যে রান্নাটা আসলে কে করেছে। আমি যাই গিন্নি। ও বাবা, এবার কি করে বুঝবো চালের হাঁড়িতে কতটা জল ঢালতে হবে? এই গিন্নিটা গেছে তো গেছে, আর ফেরার নাম গন্ধ নেই। বলি, দুটো কাঠ ভেঙে নিয়ে আসতে এত সময় লাগে? এদিকে এদিকে এখন ভাত না বসালে যে আজ আমাকে খালি পেটে রাজসভায় যেতে হবে। না, আর ভেবে কাজ নেই। দি সব জল ঢেলে। যা গেল উনুন নিবে। এসব রান্না বান্না বেটা ছেলেদের কম্য নয়। এখন কি হবে? এই দেখো কাণ্ড। বলি, তোমায় কি সুখে থাকতে ভূত ডেকে লাইগা? দিলে তো উনুনটা নিভিয়ে। হ্যাঁ, দিলাম। বেশ করেছি, উনুন নিভিয়েছি। আবার নে বাবা। বলি, এতক্ষণ ছিলে কোথায়? কেন, তোমায় বলে গেলাম তো কাঠ ভাঙতে রাখছি। কাঠ ভাঙতে গেছিলে না লোহা ভাঙতে গেছিলে যে এতক্ষণ সময় লাগে? বলি, আমাকে বোকা পেয়েছো নাকি? তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে আর আমি বিশ্বাস করে নেব? এই একদম চোটপাট করবে না বলে দিলাম। রইলে তোমার সংসার, আমি চললুম বাপের বাড়ি। এবার দেখি তোমার মুখের সামনে কে দিন রাত খাবার তুলে ধরে। এই রে, এই যে হিতে বিপরীত হয়ে গেল। গিন্নি বাপের বাড়ি চলে গেলে যে আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে। আরে আরে আরে, রাগ করছো কেন গিন্নি? আমি তো পরীক্ষা করছিলাম। সত্যি? একদম সত্যি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। শান্তি শান্তি, বুঝলে গোপাল, ভাগ্য করে একখানা পাচক ঠাকুর পেয়েছি। যেমন তার হাতের রান্না, তেমনি তার রান্নার স্বাদ। আগে সে তো আপনার ঢেকুর তোলার কায়দা দেখেই বুঝতে পারছি মহারাজ। মহারাজ, আমিও কিন্তু মন্দ রান্না করি না। একবার এঁচড় দিয়ে ऐसा চিংড়ি মাছ রান্না করেছিলাম যে সবাই হাত চাটতে চাটতে থালা শুদ্ধ চেটে পরিষ্কার করে দিয়েছিল। একজন তো আবার চিংড়ি ভেবে নিজের আঙুলে এক কামড় বসিয়ে দিয়েছিল। আমি বলি কি মহারাজ, এবার তাহলে আমাদের মন্ত্রী মশাইয়ের হাতেই রাজবাড়ির রান্নার দায়িত্বটা তুলে দিন। সবাই যদি যে যার থালা চেটে পরিষ্কার করে দেয়, তাহলে বাসন মাজার ঝামেলাটা আর থাকে না। এটা তো মন্দ বলনি গোপাল, যাকে বলে এক ঢিলে দুই পাখি। কি মন্ত্রিত্ব ছেড়ে আমি কোমরে গামছা বেঁধে রান্না করব, আর তুমি কি করবে গোপাল? বসে বসে গুলতানি? না না, তা কেন? আমি আপনার করা রান্না খেয়ে পরীক্ষা করব সেটা সত্যি খাওয়ার উপযুক্ত কিনা। বলা কি যায়, যদি পেট খারাপ করে। এই আমার রান্নাকে এত বড় অপমান! এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো, এই বলে দিলাম গোপাল। এত সহজে তোমাকে আমি ছেড়ে দেব না। তোমার জন্য এমন একখানা প্যাঁচ কষবো যে এবার তোমার হাল পচা কুমড়োর ঘ্যাঁটের মতন করে তবেই ছাড়বো। এটা হলো মন্ত্রীর মাথা, বুঝেছো? গোপালকে জব্দ করার জন্য এমন একখানা বুদ্ধি মাথায় এসেছে যে এইবার গোপালের হাল সত্যি সত্যি পচা কুমড়োর ঘ্যাঁটের মতন হয়ে যাবে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, একবার মহারাজের সঙ্গে দেখা করে গোপালকে কুমড়োর ঘ্যাঁট বানানোর বুদ্ধিটা দিয়ে আসি।
ভাগ্যিস ভাগ্যিস সঠিক সময় জলটা নিয়ে এলে মন্ত্রী। ও বাবা, না হলে যে দম আটকে একেবারে মরে যাওয়ার জোগাড় হয়েছিল। মহারাজের বিপদে মন্ত্রী তো সবার আগে ঝাঁপিয়ে পড়ে মহারাজ। ঠিক ঠিক, গতকাল রাজসভায় গোপালের একদম উচিত হয়নি ওইভাবে সবার সামনে তোমার এঁচোড় চিংড়ির অপমান করার। তাই তো বলছি মহারাজ, এইবার সময় এসেছে গোপালকে উচিত শিক্ষা দেওয়ার। বলছো, তাহলে একবার তোমার বুদ্ধিটা শুনেই দেখি। শুনে যদি ভালো লাগে তাহলে এই ফাঁকে একবার গোপালের মাথাটা বাঁচিয়ে পরীক্ষা করেই দেখা যাবে। বলছি যে রান্না নিয়েই যখন যুদ্ধটা শুরু হয়েছে, তখন রান্না দিয়েই গোপালকে জব্দ করতে হবে মহারাজ। আমি জানি রাজসভার সবাই কম বেশি রান্না করতে পারলেও গোপাল রান্নার রও জানে না। তাই রাজসভার সব সদস্যদের নিয়ে যদি একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকানো ছাড়া গোপালের যে আর কিছুই করার থাকবে না। ঠিক বলেছ মন্ত্রী। আমি তাহলে রাজসভায় সবার সামনে রন্ধন প্রতিযোগিতার কথা ঘোষণা করে দিচ্ছি। এইবার গোপাল দেখি তুমি কোথায় পালিয়ে বাঁচো। আমার পিছনে লাগার ফল তোমাকে এইবার আমি হাতে নাতে দেব, বুঝেছো? এ কি, গোপালের দেখা নেই যে। ওহো, গোপাল কোথায়? পালিয়ে আর যাবে কোথায় মহারাজ? আজ রাজসভায় গোপাল না এলে আমরা সবাই গোপালের বাড়ি গিয়ে হাজির হব। মহারাজের জয় হোক। গোপাল, তুমি অনেক দিন বাঁচবে। একটু আগে তোমাকে নিয়েই কথা হচ্ছিল। তাই নাকি? তা আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল শুনি। কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসো তো গোপাল। একে দেরি করে রাজসভায় ঢুকেছো, তার উপর তোমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল সেই সব শুনে খালি সময় নষ্ট করার ধান্দা। মন্ত্রী ঠিক বলেছে, একদম সময় নষ্ট করা চলবে না। আজ তোমাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা আছে আমার। কি হলো গোপাল? ওহো, তুমি আবার উঠে দাঁড়ালে কেন? আগে আপনার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মহারাজ, তাই উঠে দাঁড়ালাম, যদি দু একটা মাথায় লাগে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের মুখে ভালো কথা নেই। রোজ মনে হয় নিম পাতা ভাজা দিয়ে ভাত খেয়ে রাজসভায় আসে। তবে এবার আমি খোলসা করে তোমাদের সবটা বলি। আগামীকাল আমি আমার রাজসভার সদস্যদের নিয়ে একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি। মানে সবাইকে বাড়ি থেকে নিজেদের রান্না করা একটা পদ নিয়ে কাল রাজসভায় আসতে হবে। যার খাবার খেতে সব থেকে সুস্বাদু হবে তার জন্য রয়েছে পুরস্কার, আর যার খাবার খেতে হবে জঘন্য তাকে আমি টানা একদিন গরম উনুনের সামনে দাঁড় করিয়ে রাখবো। এবার বলো, তোমরা সবাই তৈরি তো? সর্বনাশ, এই একটা জিনিসই আমার দ্বারা হয় না। এই রান্নার ভাষায় যাকে বলে ঘেঁটে যায়। আর মহারাজ কিনা সেটা নিয়েই প্রতিযোগিতা করবেন বলে ঠিক করলেন। এবার কি করে আমি? প্রতিযোগিতার নাম শুনেই গোপালের মুখখানা বাসি বাটি চচ্চড়ির মতন হয়ে গেল। হাসি সরে গিয়ে এলো কান্না। কলম ছেড়ে এবার যে করতে হবে রান্না। ও বাবারে! হ্যাঁ, সেই যাই, এই বেলা গিয়ে বাজারটা সেরে রাখি। বলি শুয়ে পড়ে না থেকে একটু বাজারের দিকে যাও না, যাও। কাল কি রান্না করে মহারাজকে খাওয়াবে কিছু ঠিক করলে? না গিন্নি, ওই রান্না বান্না আমার দ্বারা হবে না, আর ওসব চাপ নিয়েও কোনো লাভ নেই। তা মহারাজের মাথায় রান্নার পরীক্ষা নেওয়ার ভূতটাকে ঢোকালো শুনি, নিশ্চয় মন্ত্রী। এইটা তো ভেবে দেখিনি। এইটা তুমি একটা কাজের কথা বলেছো। মহারাজের মাথায় কে ঢোকালো রান্নার ভূত? আমি বাজারের দিকে যাই গিন্নি। আবার কালকের রান্নার কি হবে? কেন? তুমি তো আছো, তুমি রান্না করবে, আর ওটা আমি নিজের রান্না বলে মহারাজের কাছে চালিয়ে দেব। বলি মহারাজ তো আর বাড়ি এসে দেখতে যাচ্ছেন না যে রান্নাটা আসলে কে করেছে। আমি যাই গিন্নি। বোঝো কাণ্ড।
আহ জব্বর গন্ধ বেরিয়েছে গিন্নির করা রান্না থেকে। এই রান্না মহারাজের মুখে পড়লেই মহারাজ প্রশংসা না করে থাকতেই পারবেন না। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ও বাবা, বাবা, আজ যে রাজসভা খাবারের গন্ধে একেবারে ম করছে। কই কই দেখি তোমরা নিজের হাতে কি কি রান্না করে নিয়ে এসেছো। আগে মহারাজ, আমি করেছি এই একটা নতুন ধরনের পদ, নাম দিয়েছি তরোয়ালি শিঙি। এটা খাবার পদ না যুদ্ধের ময়দানের নাম সেনাপতি মশাই? আগে রান্না করার সময় এই খুন্তি খুঁজে পাইনি, তাই ওই তরোয়াল দিয়েই শিঙি মাছের এই পদটা রান্না করেছি কিনা, তাই এমন অদ্ভুত নাম। বেশ বেশ, নিয়ে এসো দেখি। এইবার গোপালের পালা। এই তো, তুমি কি রান্না করেছো শুনি গোপাল? আগে আমার রান্না করা এই পদের নাম মুখে তালা চচ্চড়ি। এই নামের কারণ হলো যে আমার রান্না করা এই পদ একবার যে মুখে দেবে সে আর মুখই খুলতে পারবে না। কেন কেন খাবারে আঠা মেশানো আছে নাকি গো গোপাল? আঠার থেকেও শক্তিশালী জিনিস স্বাদ। বাবা, তাহলে তো চেখে দেখতেই হয়। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর, কোনো জবাব নেই। নিঃসন্দেহে আজ রন্ধন প্রতিযোগিতায় এইটাই সব থেকে সুস্বাদু খাবার। আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে মহারাজ? আমি একবার চেখে দেখি। এই যে সত্যি সুস্বাদু খাবার, কিন্তু গোপাল তুমি এমন সুন্দর রান্না করলে কি করে? মানে আমি যতদূর জানি তুমি তো রান্নার রও জানো না। সবই গোপালের কপাল, সবই যে গিন্নির কেরামতি। মহারাজ, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমার মনে হয় গোপাল আপনাকে ঠকিয়েছে। বলো কি? আমি যে নিজের হাতে চেখে দেখলাম গোপালের রান্না করা সেই সুস্বাদু খাবার। মহারাজ, গোপাল নিশ্চয় ওর গিন্নিকে দিয়ে রান্না করিয়ে তবে সেটা রাজসভায় নিয়ে এসেছে। ঠিক, এটাও হতে পারে। আমি তো আর গিয়ে দেখতে যাইনি আসলে কে রান্নাটা করেছে। আর গোপাল এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের বোকা বানিয়ে চলে গেল মহারাজ। অত সহজে যে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বোকা বানানো যায় না মন্ত্রী। হ্যাঁ, আমি মনে মনে চাইছিলাম আজ গোপালের রান্না যেন সব থেকে সুস্বাদু হয়। কি বলছেন মহারাজ? আমরা তো গোপালকে শিক্ষা দেওয়ার ফোন দিয়ে এঁটেছিলাম। আজ সবার সামনে গোপাল অজান্তেই এটা প্রমাণ করে দিল যে সে রান্না করতে পারে। আহা! এইবারেই তো জমবে খেলা। মন্ত্রী, রাজপ্রাসাদের পাচক ঠাকুর সহ রাজ্যের সব রান্নার ঠাকুরদের আজ রাতেই একসঙ্গে তীর্থ করতে পাঠিয়ে দাও। বলে দাও 10 দিনের আগে যেন না ফেরে। সে কি? তাহলে কাল থেকে আগামী 10 দিন আপনার জন্য রান্না করবে কে মহারাজ? কেন? আরে গোপাল তো আছে। সে যে সবার সামনে প্রমাণ করেছে সে রাজসভার সব থেকে ভালো রাঁধুনি। তাই কাল থেকে গোপাল আমার জন্য রান্না করবে। দেখি এবার গোপাল কেমন চালাকি করতে পারে। বুঝেছি, এবার আমার কাছে সব জলের মতন স্পষ্ট। আমি এক্ষুনি গিয়ে পাচক ঠাকুর সহ রাজ্যের সব রান্নার ঠাকুরদের একসঙ্গে তীর্থে পাঠিয়ে দিচ্ছি মহারাজ। মহারাজের বুদ্ধি তো নয়, যেন কষা মাংস। কি ব্যাপার, সব রান্নার ঠাকুরের দল একসঙ্গে চললেন কোথায়? আমরা তীর্থে যাচ্ছি। সে কি,
সবাই একসঙ্গে তীর্থে? মহারাজের নির্দেশে মন্ত্রী মশাই এই রাজ্যের সব রান্নার ঠাকুরদের একসঙ্গে তীর্থ করতে যেতে বলেছেন গোপাল। তাই তো ভাই আমরা সবাই একসঙ্গে চললাম তীর্থে। পাচক ঠাকুর সহ কৃষ্ণনগর রাজ্যের সব রান্নার ঠাকুরদের একসঙ্গে তীর্থে পাঠিয়ে দিলেন মহারাজ। নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ রাজসভায় গিয়ে একটু অনুসন্ধান করে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আমরা চলি গো গোপাল। ওফ, রাজ্যের সব রান্নার ঠাকুররা যে একসঙ্গে তীর্থে চলে গেল মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ, তার মধ্যে রাজবাড়ির পাচক ঠাকুরও আছে। ভালোই নাটক শুরু করেছে দেখছি মহারাজ আর মন্ত্রী মিলে। এবার ওহো, এবার তাহলে কি হবে বলো তো? মানে কাল থেকে রাজবাড়িতে রান্না হবে কি করে? তুমি তো ভালো রান্না করতে জানো গোপাল। পাচক ঠাকুরের অবর্তমানে তুমি তাহলে রাজবাড়ির রান্নার খুন্তি ধরো। কি কি বলেন আপনারা? তবে কাল থেকে গোপালই ধরবে রাজবাড়ির রান্নার খুন্তি। কাল থেকে আগামী 10 দিন গোপালের এক কাঁধে থাকবে গামছা আর আরেক কাঁধে থাকবে রাজবাড়ির রান্নার দায়িত্ব। একটা ছোট প্রশ্ন আছে মহারাজ, গুনে গুনে 10 দিনই কেন? আরে 10 দিন পরেই যে পাচক ঠাকুর সহ রাজ্যের সব রান্নার ঠাকুররা তীর্থ সেরে আবার রাজ্যে ফিরে আসবে। এইবার সবটা আমার মাথায় ঢুকল। রাজা মন্ত্রীতে মিলে গোপালকে বিপদে ফেলার ধান্দা। দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। কাল মহারাজকে এমন জব্দ করব যে ভাত তো দূরের কথা, জল খেয়েও হজম করতে পারবেন না। তবে তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা আগে সেরে ফেলি চট করে। শোনো শোনো, রাজ্যের যত সবজি ও মশলা বিক্রেতারা আছো তারা সবাই শোনো, তোমাদের জন্য একটা বিশেষ খবর আছে। কি হয়েছে গোপাল দাদা? তোমাদের উদ্দেশ্যে মহারাজ একটা বার্তা পাঠিয়েছেন, সেটাই দিতে এলাম। কি বার্তা পাঠিয়েছেন মহারাজ আমাদের উদ্দেশ্যে? তবে শোনো। তাহলে সব বুঝলে তো? বুঝেছি গোপাল দাদা, তুমি চিন্তা করো না। মহারাজের হুকুম মতন আমরা কাল ভোরে থাক থাক থাক, এখন আর সবটা বলতে হবে না। উফ বাবা, খিদের চোটে পোলাও কালিয়ার স্বপ্নটাও ভেঙে গেল যে। ও বাবা, আমার পেটে যে 1 ডজন ছুঁচো ডন বৈঠক দিচ্ছে, সেটা আমি বেশ স্পষ্টই বুঝতে পারছি। মহারাজ, একটু আগে দেখে এলাম গোপাল রাজবাড়ির রান্নাঘরে ঢুকে রান্না শুরু করবে বলে জোগাড় যন্ত্র শুরু করেছে। আজ সবার সামনে গোপালের মুখোশটা টেনে খুলে দিতেই হবে। তাই না? বেশ বেশ, তাই হবে। কিন্তু তার আগে গিয়ে একবার দেখে এসো তো মন্ত্রী, গোপালের রান্না কত দূর এগোলো। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ, গিয়ে দেখে এলাম গোপাল রান্নাঘরে শুয়ে শুয়ে নাক ডাকছে, রান্নার শুরু করেনি। কি এত বড় সাহস! আর এদিকে খিদে চুটে বাবা আমার নাড়ি ভুঁড়ি যে তালগোল পাকিয়ে গেল। প্রহরী, এই, এক্ষুনি গোপালকে রান্নাঘর থেকে তুলে সোজা আমার সামনে নিয়ে এসো। আজ গোপালের একদিন কি আমার একদিন। ঠিক বলেছেন মহারাজ, আজ গোপালের ভাগ্যে শুলে চড়াই লেখা আছে। এই যে গোপাল, বলি রান্না কত দূর? রান্না যে এখনো শুরুই করেনি মহারাজ। ওই জন্যই তো জিজ্ঞাসা করছি, শুরু করনি কেন? আর বলবেন না মহারাজ, আজ সকালে বাজারে গিয়ে দেখি
বাজারের যত মশলা আর সবজি বিক্রেতারা আছে তারা সবাই একসঙ্গে তীর্থ করতে গেছে। অগত্যা খালি হাতেই ফিরতে হলো আমাকে। সবাই একসঙ্গে তীর্থ করতে গেছে, গুল মারার জায়গা পাও না? কেন মন্ত্রী মশাই, রান্নার ঠাকুররা যদি সবাই একসঙ্গে তীর্থ করতে যেতে পারেন, আর সবজি ও মশলা বিক্রেতারা গেলেই দোষ? আচ্ছা বেশ বেশ করেছে একসঙ্গে তীর্থে গেছে, কিন্তু তার সঙ্গে রান্নার সম্পর্ক কি শুনি? আছে মহারাজ, অনেক সম্পর্ক আছে। প্রথমত, টাটকা মশলা না হলে আমার রান্নায় গন্ধ আসে না। তার উপর মহারাজকে তো আর বাসি সবজি রান্না করে দিতে পারি না। এদিকে আজ বাজার বন্ধ, টাটকা জিনিস না পাওয়ার ফলে আজ গোপালের রান্নাও বন্ধ। হ্যাঁ, মশলা আর সবজি বিক্রেতারা রাজ্যে ফিরবে কবে? যা মনে হচ্ছে 10 দিনের আগে তো নয়। তবে আগামী 10 দিন? আগে রান্না বন্ধ মহারাজ। এ কেমন করে হলো মহারাজ? এবার যে আগামী 10 দিন আপনাকে খালি পেটেই থাকতে হবে। আই তুমি একদম চুপ, যত গন্ডগোল সব তোমার জন্য। গোপালকে জব্দ করবে, শক্ত কম নয়। আর তোমার কথা শুনে আমার এই হাল। মরকট কোথাকার ছাগল গরু হাজার অপমান করলেও আমার পেটের জ্বালা মিটবে না। ইচ্ছা করছে না, ইচ্ছা করছে তোমাকে একেবারে চিবিয়ে খাই। গোপাল, ও গোপাল, আমি তোমাকে না ওই জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়েছি। আমি এক্ষুনি রাজ্যের সব রান্নার ঠাকুরদের তীর্থ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। বেশ, তবে আমিও রাজ্যের সব সবজি আর মশলা বিক্রেতাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছি মহারাজ। তার মানে? আমি রাজ্যের সব সবজি আর মশলা বিক্রেতাদের তীর্থ করতে পাঠিয়েছি আপনাকে জব্দ করবার জন্য। সত্যি গোপাল, তোমার মাথা তো নয়, যেন একটা হিরে। এই যে আমার গিন্নি এসে গেছে, মহারাজকে উচিত শিক্ষা দিতে পারি, তা বলে মহারাজকে তো আর খালি পেটে রাখতে পারি না। দাও দাও গিন্নি দাও, আর দেরি করো না, মহারাজকে এক্ষুনি খেতে দাও। শান্তি শান্তি, কিন্তু গোপাল, খাবারটা যেন আগে কোথাও খেয়েছি বলে মনে হচ্ছে। ঠিক ধরেছেন মহারাজ, এটাই তো গিন্নির রান্না করা মুখে তালা চচ্চড়ি। আমার গিন্নির রান্না করা এই পদ একবার যে মুখে দেবে, সে আর মুখই খুলতে পারবে না।